কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে আমরা সিলেট বোর্ড 25-এর একটা গুরুত্বপূর্ণ আর্থিক বিবরণীর প্রশ্ন সলভ করব। তো চলেন আমরা বেশি কথা না বলে প্রশ্নটা সলভ করি। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এখানে একটা নতুন কিছু শেখার আছে যে জিনিসগুলো আমরা স্টুডেন্টরা ভুল করে ফেলি বা বুঝতে পারি না। তো চলেন একটু প্রশ্নটা দেখি। আশা করি আগের যে ম্যাথগুলো সলভ করাইছি এই ক্লাসে আপনারা সবাই দেখেছেন সেগুলো। তো এখানে আমাদের সুন্দর করে একটা রেওয়া মিল দেওয়া আছে। রেওয়া মিলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, উৎপাদন মজুরি। হ্যাঁ, তো এই যে উৎপাদন সংক্রান্ত কোনো কিছু যদি দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে একটি উৎপাদনমূলক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যাথ। আর উৎপাদনমূলক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যাথে কিন্তু কিছু জিনিস আছে, যদিও এই ম্যাথে সেটার কাজ নাই। আমরা পরবর্তী যে ম্যাথটা করব সেখানে দেখব যে মোট লাভ নির্ণয় করার সময় কিন্তু উৎপাদনমূলক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটু ডিফারেন্স থাকে। ঠিক আছে, তো আমরা যাই হোক সে আলোচনাটা আমরা পরের ক্লাসে করব। পরের ক্লাসটা অর্থাৎ পরের যে ম্যাথটা সলভ করব এটা অবশ্যই দেখবেন। তো যাই হোক, এখানে যেহেতু আছে আমি এতটুকু বলে রাখি যে উৎপাদন রিলেটেড যদি কোনো কিছু থাকে, উৎপাদন অথবা কারখানা, আমরা জানি কারখানায় উৎপাদন হয়। হ্যাঁ, তো উৎপাদন অথবা কারখানা সংক্রান্ত কোনো কিছু যদি আমরা প্রশ্নে দেখতে পাই তাহলে আমরা সেটাকে মনে করব এটা একটি উৎপাদনমূলক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যাথ। এটা আমাদেরকে বুঝতে হবে। তো সিলেট বোর্ড 25-এ ম্যাথটা আসছে, সুন্দর করে ম্যাথটা দেয়া আছে। দেওয়ার পরে আমাদের দেখেন এখানে কিছু সমন্বয় দেওয়া আছে, এগুলো আমরা একটু পড়ি। সমাপনী মজুত পণ্য 95,000 টাকা, শেয়ার মূলধনের 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে, নিট মুনাফার 20% হারে আয়কর প্রদেয়। দ্যাট মিনস এই যে সমন্বয়ে যদি আমাদের আয়কর ধরতে বলে, দ্যাট মিনস এটা আমাদের যে ওই যে আয়কর সঞ্চিতি আছে না, সমন্বয় কি আয়কর সঞ্চিতি, আয়কর প্রদেয় মানে আয়কর দিতে হবে। দ্যাট মিনস এখানে আমি আয়কর রাখবো আর কি। তারপরে বলেছে অনাদায়ী পাওনা 7,500, নিট প্রাপ্য হিসাবের উপরে 5%, অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করো, অলিখিত বিক্রয় আছে এত টাকা। অলিখিত বিক্রয় মানে যে বিক্রয়টাকে আমরা লিপিবদ্ধ করিনি। তো এই অলিখিত বিক্রয় থাকলে আপনারা হয়তো অনেকে জানেন, আমরা এর আগে একটা ম্যাথে দেখেছি, এটা হচ্ছে বিক্রয়ের সাথে যোগ হয় এবং সেই সাথে সাথে কি হয় বলেন তো, যেহেতু বিক্রয়টা লেখা হয়নি সেজন্য এটা প্রাপ্য হিসাবের সাথেও যোগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে অলিখিত বিক্রয় যদি সমন্বয় থাকে এটা আমরা বিক্রয়ের সাথে লিখে ফেলবো, প্লাস করব, সেই সাথে সাথে প্রাপ্য হিসাবের সাথেও প্লাস করে দিব। ওকে, এখন আমাদের ক নম্বরে যেটা বলেছে দেখেন, বছর শেষে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। এই যে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করতে বলছে, দ্যাট মিনস আমরা প্রাপ্য হিসাবকে আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে দেখাবো সেই জিনিসটা আপনাকে দেখাতে বলেছে। ঠিক আছে, নিট প্রাপ্য হিসাব মিনস কি, আমরা প্রাপ্য হিসাবকে আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে দেখাই চলতি সম্পদের ভেতরে, ওই জিনিসটা আপনাকে দেখাতে বলেছে। তো আমরা বেশি কথা না বলে সুন্দর করে ম্যাথটা সলভ করে ফেলি, চলেন দেখি। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সুন্দর করে ছক কেটে নিই, দিয়ে একটা হেডিং দিব যে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ। আচ্ছা, এই যে এখানে আমরা লিখবো বিবরণ, হেডিং দিবেন নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয়। ওকে, আমরা একটু দ্রুত করব সে কারণে করলাম না। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এখানে প্রাপ্য হিসাব আছে কত, এই যে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব আছে কত, 3,70,000 টাকা। তাহলে আমরা এটাকে লিখবো যে প্রাপ্য হিসাব 3,70,000 টাকা। ওকে, হয়েছে। আচ্ছা, প্লাস ওই যে বলেছি বিক্রয়কে লেখা হয়নি, আমরা জানি এই বিক্রয় অলিখিত বিক্রয়। হ্যাঁ, এটাকে আমরা ধারে বিক্রয় হিসেবে ধরে নিব। তো ধারে বিক্রয় করলে তো আমরা জানি প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়, সে কারণে এটাকে প্লাস করতে হচ্ছে। তো সেটা কত বলেছে, অলিখিত বিক্রয় 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা। তাহলে আমাদের হইল কত, 3,95,000 টাকা। ডান। এবার আমাদের দেখি তো বিক্রয়ের উপরে আমাদের অনাদায়ী পাওনা কি বলেছে দেখেন তো। অনাদায়ী পাওনা, এই যে অনাদায়ী পাওনা দেওয়া আছে 7,500। আমরা জানি সমন্বয়ে যে অনাদায়ী পাওনা দেওয়া থাকে এটাকে আমরা বলি নতুন অনাদায়ী পাওনা। কি বলি? নতুন অনাদায়ী পাওনা। এই নতুন অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাব থেকে মাইনাস করতে হয়, তাই না ভাইয়া? সমন্বয়ে যে অনাদায়ী পাওনা থাকে এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকে সেটাকে প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে দিতে হয়। তাহলে এই অনাদায়ী পাওনাকে আমরা লিখব নতুন অনাদায়ী পাওনা 7,500। তাহলে এখানে মাইনাস করব কি, নতুন অনাদায়ী পাওনা
কত টাকা? 7,500 টাকা। ঠিক আছে, তাহলে এখানে 7,500 যদি আমরা বাদ দিই তাহলে কত থাকে ভাইয়া? এখানে আমাদের থাকে 3,87,500 টাকা, তাই না? 3,87,500 টাকা এটা থাকে। এবার আমাদের কি করতে হবে? আবার মাইনাস করতে হবে। কাকে? দেখেন এখানে কি দেয়া আছে, দেখেন নিট প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করো। দ্যাট মিনস এটা সমন্বয় থাকা মানে কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা আমরা জানি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিকেও কি করতে হয়? মাইনাস করতে হয়, তাই না, প্রাপ্য হিসাব থেকে। তাহলে এখন আমার প্রাপ্য হিসাব আছে কত? 3,87,500। এটার উপরে আমাকে 5% ধরতে বলেছে, তাহলে মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে, সমন্বয় থাকলে তাকে আমরা নতুন বলি। কত? 3,87,500 যে টাকাটা আছে এটার উপরে আমরা কত করব? 5% করে দিব। ঠিক আছে, তাহলে আমরা দেখি কত আসে। 3,87,500 গুণন 5/100, তাহলে আসে আমাদের 19,375 টাকা। কত আসে? 19,375 টাকা, তাই না? তাহলে 19,375 টাকা, এটাকে আমরা মাইনাস যদি করি তাহলে থাকবে কত? 3,87,500 থেকে আমরা মাইনাস করছি কাকে? 19,375 কে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের থাকে 3,68,125। তাহলে এই 3,68,125 টাকা এটাই হচ্ছে ভাইয়া আমাদের নিট প্রাপ্য হিসাব। আর এই নিট প্রাপ্য হিসাবকে আমরা কোথায় দেখাবো? নিট প্রাপ্য হিসাবকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এইভাবে প্রদর্শন করে দিব। ঠিক আছে, নিট প্রাপ্য হিসাব 3,68,125। আশা করি ক নাম্বারটা আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, তাহলে এটা কিন্তু ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অনেক অঙ্কে আমরা দেখেছি এটা আমাদের দিয়েছে। পরে যাই, পরে আমাদের খতে বলেছে মোট মুনাফা 2,94,000 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। নিট মুনাফা মিন্স আমাদের বিশদায় বিবরণী নির্ণয় করতে বলেছে, তাই না? নিট মুনাফা নির্ণয় করি কোথায় থেকে? বিশদায় বিবরণী থেকে, তাই না ভাইয়া? তাহলে এটা আমরা এখন বিশদায় বিবরণী নির্ণয় করব। চলেন তাহলে আমরা একটা বিশদায় বিবরণীর ছক আঁকবো প্রথমেই। আমি কিন্তু ওই যে হেডিং গুলো কিন্তু লিখছি না, হ্যাঁ, আপনারা সুন্দর করে হেডিং দিবেন, কোম্পানির নাম দিবেন, দিয়ে নিচে লিখবেন বিশদায় বিবরণী 2000 এত সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। ওকে, এই কথাটা কিন্তু হেডিং এ লিখতে হবে। তা আমাদের মোট মুনাফা তো অলরেডি তারা দিয়ে দিয়েছে, তাই না? মোট মুনাফা কত দিয়েছে দেখেন তো? 2,94,000 টাকা। তাহলে আমরা এখানে বিবরণ টাকা টাকা লিখি আগে। বিবরণ টাকা 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 লিখেছি। তাহলে এখন লিখবো মোট মুনাফা। তারা দিয়ে দিয়েছে কত? 2,94,000 টাকা। ভালো কথা। তাহলে এই যে 2,94,000 টাকা দিল, এরপরে আমরা জানি এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা পরিচালন ব্যয়কে বাদ দিব। আমরা জানি মোট লাভ থেকে বাদ দিই আমরা কাকে? পরিচালন ব্যয়কে বাদ দিই। তাহলে আমরা দেখি তো ভাইয়া পরিচালন ব্যয় প্রশ্নে কি কি আছে আমাদের? মাইনাস পরিচালন ব্যয়। তাহলে একটু আমরা দেখার চেষ্টা করি যে পরিচালন ব্যয় আমাদের কি কি আছে। ব্যাংক জমা সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, এটা দায়, প্রারম্ভিক মজুদ, মোট লাভ নির্ণয়ে কাজ হয়ে গেছে। এই যে বেতন, আমরা জানি বেতন একটি কি? বেতন একটি পরিচালন ব্যয়। কত? 85,000 টাকা। তো বেতনের কি কোনো সমন্বয় আছে ভাইয়া? দেখি তো বেতনের কি কোনো সমন্বয় তারা ধরতে বলেছে? বেতনের কোনো সমন্বয় নাই। দ্যাট মিনস বেতন 85,000 টাকা প্রথমে আমরা লিখে ফেলি। বেতন 85,000 টাকা। ঠিক আছে, এগুলো আমরা জানি যে এগুলো ব্যয় হিসাবগুলো, ব্যয় হিসাবের অগ্রিম থাকলে মাইনাস করি, বকেয়া থাকলে যোগ করি। যেহেতু এমন কোনো সমন্বয় নাই, ডাইরেক্ট 85,000 লিখে ফেললাম। ক্রয় বিক্রয়ের কাজ হয়ে গেছে। উৎপাদন মজুরি, মজুরির কাজ আমাদের মোট লাভের ভেতরে হয়ে গেছে। অফিস খরচ, এই যে অফিস খরচ, অফিস খরচ একটি কি? অফিস খরচ একটি পরিচালন ব্যয় 1,50,000 টাকা, তাই না ভাই? তাহলে আমরা এখানে লিখি অফিস খরচ।
এটারও কোনো সমন্বয় নাই, তাহলে 1,50,000 টাকা আমরা লিখে ফেললাম সুন্দর করে। এরপরে আসি পরিচালকদের সম্মানী। আচ্ছা, ব্যবসা, আমাদের যে কোম্পানি ব্যবসা পরিচালনা পর্ষদ থাকে তারা একটা সম্মানী পেয়ে থাকে, তো তাদের এই সম্মানীটা আমাদের পরিচালন ব্যয়ের ভিতরে লিখতে হবে 1 লাখ টাকা। তাহলে পরিচালকদের সম্মানী 1 লাখ টাকা, এটাও একটি পরিচালন ব্যয়। এরপরে যাই আমরা, আমাদের কি বলেছে এরপরে রক্ষিত আয়। রক্ষিত আয় এটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, এখানে যাবে না। শেয়ার মূলধন, এটা মূলধনের ভেতরে যাবে। 10% ঋণপত্র, তাহলে পার্সেন্ট মানে ঋণের সুদ। আমরা জানি যত প্রকার সুদ আছে সবগুলো অপরিচালনের ভেতরে যায়, তাহলে পরিচালনের ভেতরে আসার প্রশ্ন আসছে না। 12% বিনিয়োগ, আমরা জানি বিনিয়োগের সুদ আয় হিসাব, যেহেতু বিনিয়োগের সুদ ইন্ডিকেট করছে দ্যাট মিনস এটি পরিচালন অপরিচালন আয়ের ভেতরে যাবে। সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব হিসাব, এরপরে সুনাম সম্পদ, কলকবজা সম্পদ এবং মোট টাকা দেয়া আছে, তার মানে এর ভেতরে আর কোনো কিছু যাচ্ছে না। আমরা একটু সমন্বয়টা দেখি কোনো কিছু যাচ্ছে কিনা সমন্বয় থেকে। সমাপনী মজুদ কাজ হয়ে গেছে, মোট লাভ নির্ণয়ে শেয়ার মূলধনের লভ্যাংশ ধরতে হবে, সংরক্ষিত আয় বিবরণীতে কাজ হবে। নেট মুনাফা 20% আয়কর পদেয়, এটার কাজ হবে, আমরা একটু পরে দেখছি। অনাদায়ী পাওনার কাজটা ভাইয়া এখানে হবে। আমরা জানি অনাদায়ী পাওনা হচ্ছে কি, অনাদায়ী পাওনা একটি পরিচালন ব্যয়, তাই না? তাই এটি কোন অনাদায়ী পাওনা? নতুন অনাদায়ী পাওনা। এটা কোন অনাদায়ী পাওনা সঞ্চিতি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা জানি নতুনগুলো যোগ করে দেখাতে হয় এখানে, তাই না? তো তার আগে দেখতে হবে এখানে কোনো অনাদায়ী পাওনা আছে কিনা। আমরা দেখে আসছি এখানে কোনো অনাদায়ী পাওনা নাই, অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই, অর্থাৎ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই। আছে কি? নতুন আছে। তো আমরা জানি নতুনগুলো কি করতে হয়, বিশদ আয় বিবরণীতে যোগ করে দেখাতে হয়, তাই না? তাহলে অনাদায়ী পাওনা 7,500, এটা হচ্ছে পরিচালন ব্যয়ে যাবে অবশ্যই। অনাদায়ী পাওনা 7,500, হয়েছে, প্লাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা নতুন, হ্যাঁ নতুন আমরা একটু উল্লেখ করে দিব, প্লাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে নতুনটা কত বের হয়েছিল আমরা অলরেডি বের করে ফেলেছি ক নম্বরে, তাই না? যদি না বের করতাম তাহলে সেম ওয়েতে আমরা বের করতাম, সেটা হচ্ছে 19,375 টাকা। তাহলে সেটা লিখে দিই এখানে 19,375 টাকা, হয়েছে। তাহলে এই যোগফলটাই আমরা এখানে লিখবো। তাহলে দেখি তো কত আসে, 7,500 প্লাস 19,375 কত হয় তাহলে ভাইয়া? 26,875 টাকা। তাহলে এখানে লিখে ফেলি, ডান, হয়েছে। আচ্ছা, এরপর আসি আমরা দেখি অনাদায়ী পাওনার কাজ হয়ে গেল। অলিখিত বিক্রয়, এটার কাজও হয়ে গেছে আমাদের, কারণ বিক্রয়ের কাজ এখানে হয় না। ডান, তাহলে আমাদের সব শেষ হয়ে গেল। তাহলে এখন আমরা পরিচালন মুনাফাটা নির্ণয় করে ফেলবো। দেখি টোটাল ব্যয়ের যোগফল কত হইলো দেখি, 26,875 প্লাস 2,50,000 প্লাস 2,50,000 প্লাস কত 85,000, তাহলে আমাদের আসছে কত 3,61,875, 3,61,875। ওকে, এটা ব্যয়, তাহলে বাদ দিই। তাহলে বাদ দেওয়ার পরে আমাদের আসছে কত দেখি, 2,94,000 থেকে আমাদের 3,61,875 কে মাইনাস করতে হবে কত থেকে, 2,94,000। ওকে, তাহলে আমাদের আসছে 67,875। কত আসছে? 67,875। ভাইয়া মাইনাস ফিগার চলে আসলো, দেখেন মাইনাস ফিগার আসছে না, দ্যাট মিনস যদি মাইনাস আসে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ফিগার আসছে। তো যেহেতু মাইনাস ফিগার আসছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পরিচালন ক্ষতি বলবো। হ্যাঁ, এটাকে আমরা বলবো পরিচালন ক্ষতি নামে ডাকবো এটাকে। ওকে, হইল। এবারে পরিচালন ক্ষতির সাথে আমরা দেখতে পেয়েছি কি, আমরা দেখতে পেয়েছি আমাদের অঙ্কে অপরিচালন আয় আছে, তাহলে অপরিচালন আয়কে যোগ করব। ঠিক আছে, অপরিচালন আয় আছে আমাদের। ওকে, তাহলে এই যে অপরিচালন আয় যে আমাদের আছে, সে অপরিচালন আয়টার নাম কি? আমরা জানি এই যে দেখেন বিনিয়োগের সুদ আয় হিসাব, কোন ধরনের আয়? অপরিচালন আয়। অঙ্কটা কত সালের? অঙ্কটা কিন্তু ভাইয়া 2024 সালের। ঠিক আছে, আর এখানেও বলেছে 1/5/2024, তার মানে আমাদের 5 মাস থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত গণনা করতে হবে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে কত? 8 মাস।
তার মানে আমাদের বিনিয়োগের সুদ ধরতে হবে কত দিনের? বিনিয়োগের সুদ ধরতে হবে আমাদের 8 মাসের, তাই না? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 মাসের। তাহলে 12% বিনিয়োগ আছে কত? 4,50,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ কত টাকা ছিল যেন দেখি ভাইয়া, একটু ভুলে গেলাম। 4,50,000 টাকার 12%। তাহলে আমরা লিখি 4,50,000 টাকা, এটার 12% গুণন 8 মাসের, তার মানে 8/12। তাহলে কত আসে দেখি একটু। 4,50,000 টাকা গুণন 12/100, 12% হইল। এটার আমরা এখন করব কত? গুণন 8/12। তাহলে আসে হচ্ছে 36,000 টাকা। কত টাকা? 36,000 টাকা। যেহেতু অপরিচালনায় একটাই আছে, তাহলে আমরা 36,000 টাকা এখানে লিখে ফেলি। ঠিক আছে, তাহলে 36,000 টাকা হইল। তাহলে এখান থেকে যখন আমরা 36,000 টাকা বাদ দিব, 67,875, 67,875, তাই না? 67,875 বাদ দিলে আমাদের থাকে 31,875। কত থাকে? 31,875 মাইনাস ফিগারে থাকে। ওকে, এবার এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা হচ্ছে মাইনাস করব কাকে বলেন তো? এখান থেকে আমরা মাইনাস করব অপরিচালন ব্যয়কে। কাকে? অপরিচালন ব্যয়। ভাই এখানে অপরিচালন ব্যয়ও একটাই আছে, তাই না? আমরা জানি ঋণের সুদ হচ্ছে ব্যয় হিসাব, আমরা অঙ্কে ঋণের সুদ দেখেছি। তাহলে সেই ঋণের সুদটাকে আমরা লিখে ফেলি এখানে, ঋণের সুদ। ওকে, তাহলে ঋণের সুদ আছে কত দেখি। 10% ঋণপত্র 1/9/24 কত টাকা? 3,50,000 টাকা। তাহলে 9/9/24, তার মানে 9 থেকে ধরতে হবে। 9, 10, 11, 12, 4 মাসের ঋণের সুদ, তাই না? 4 মাসের ঋণের সুদ দিতে হবে। তাহলে 3,50,000 টাকার 10%, 3,50,000 টাকার কত পার্সেন্ট? 10%, 4 মাসের সুদ, তাহলে 4/12 এই যে ঋণের সুদ হয়ে যাবে। তাহলে দেখি কত আসে। তাহলে 35,000 10% করলে হয়, 35,000কে আমরা গুণ দিব কত দিয়ে? 4 দিয়ে, ভাগ করব কত দিয়ে? 12 দিয়ে। তাহলে আসে হচ্ছে আমাদের 11,666, তারপরে 66 চলছে, তার মানে 11,667 টাকা লিখবো আমরা। আমরা লিখবো কত? 11,667 টাকা মাইনাস 11,667, যেহেতু ব্যয় হিসাব তাই মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে আমাদের এখানে আসে কত দেখি। একটা আছে 31,875, এর সাথে আমরা যোগ করব কত? 11,667, তাহলে কত হয়? 43,542, 43,542 টাকা থাকে। ওকে, মাইনাস ফিগারে 43,542 মাইনাস ফিগারে থাকছে। দ্যাট মিনস আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই কিন্তু আমাদের ক্ষতি হয়েছে, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখবো ভাইয়া? এটাকে আমরা লিখবো নিট ক্ষতি। কি লিখবো? নিট ক্ষতি। নিট ক্ষতিটা আমরা এখানে লিখে দিব। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন ভাইয়া একটা জিনিস খেয়াল করেন, নিট ক্ষতি হয়েছে। এখানে কিন্তু আমাকে একটা কথা বলেছিল, নিট মুনাফা 20% হারা আয়কর প্রদেয়, তাই না? তাহলে এখানে যদি ক্ষতি না হয়ে, সাপোজ একটা জিনিস বোঝেন, 43,542 যদি ক্ষতি না হয়ে লাভ হতো, এটা যদি ক্ষতি না হয়ে আমার কি হইতো? লাভ হইতো। সাপোজ আমি ধরে নিলাম 43,542 টাকা আমার লাভ হয়েছে, তখন কিন্তু এটাকে আমি নিট লাভ বলতে পারতাম না। তখন আমি এটাকে কি বলতাম জানেন? এটাকে আমি বলতাম হচ্ছে করপূর্ব মুনাফা বলতাম। কি বলতাম? করপূর্ব মুনাফা বলতাম। ঠিক আছে, এটা শিখে নেন, গত ক্লাসেও আমরা একটা ম্যাথ করেছি করপূর্ব মুনাফা। এই করপূর্ব মুনাফা থেকে কি বলেছে? নিট মুনাফার 20% হারে আয়কর প্রদেয়, তার মানে মাইনাস করতাম আমরা কি? মাইনাস করতাম আমরা আয়কর। তো এই টাকার আমরা 20% করতাম তখন। ঠিক আছে, এই টাকার আমরা কি করতাম? 20%। সাপোজ ধরেন একটা টাকা হইলো 20% করে, দেন এটাকে আমরা এটা থেকে বাদ দিয়ে যে টাকাটা হবে তখন সেই টাকাকে আমরা বলতাম হচ্ছে নিট মুনাফা। তখন এটা হতো আমার নিট মুনাফা। বুঝতে পেরেছেন? এটা আমাদের নিট মুনাফা হইতো। ঠিক আছে, তখন আমাদের অঙ্কটা কিন্তু ভাইয়া এইভাবে হইতো। ঠিক আছে, কিন্তু এই অঙ্কে আমরা দেখতে পেয়েছি আমাদের কি হয়ে গেছে? এই টাকাটা মাইনাস ফিগারে চলে আসছে। দ্যাট মিনস আমার কি হয়েছে? দ্যাট মিনস আমার ক্ষতি হয়ে গেছে। এখন বলেন তো ভাইয়া, আমাকে তো মুনাফার উপরে আয়কর দিতে বলেছে, তো আমার তো ক্ষতি হয়ে গেছে, তাহলে কি আমি আয়কর দিতে পারবো? তাহলে আমি আয়কর দিতে পারবো না। এই জিনিসটা এই অঙ্কে শেখার, তো এই জায়গাতে আমাকে একটা নোট লিখে দিতে হবে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? অঙ্কটা যখন করা হয়ে যাবে এই পেজ বা তার পরবর্তী পেজে আপনাকে একটা নোট লিখে দিতে হবে। ঠিক আছে,
কি নোট লিখবো? আমরা লিখবো যেহেতু নিট ক্ষতি হয়েছে, তাই না? আমাদের কি হয়েছে? যেহেতু নিট ক্ষতি হয়ে গেছে, তাই আয়কর হিসাবভুক্ত হয়নি। হ্যাঁ, হিসাবভুক্ত করা হয়নি। এই কথাটা আপনি জাস্ট সুন্দর করে লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, এই কথাটা লিখে দিলে ডান। ওকে, এই কথাটা আপনাকে একটু ভাইয়া কষ্ট করে কিন্তু লিখতে হবে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের ম্যাথ। আশা করি বুঝতে পেরেছেন, এই জায়গাটা আমাদের শেখার আছে। পরে দেখি আমাদের কি বলেছে। পরে আমাদের গতে বলেছে আপেল লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণীতে দায় ও মালিকানা সত্ত্বের উপস্থাপন দেখাও। তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে দায় দেখাতে বলেছে এবং মালিকানা সত্ত্ব দেখাতে বলেছে, তাই না? সম্পত্তি কিন্তু দেখাতে বলেনি। তো চলেন দায় আর মালিকানা সত্ত্ব আমরা দেখাই। তাহলে সুন্দর করে একটা ঘর করে নিব। দায় এবং মালিকানা সত্ত্বকে আমাদেরকে উপস্থাপন করতে বলেছে। তো সেম ভাবে আমরা লিখব প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী, যেহেতু এটা দায় মালিকানা সত্ত্ব কোথায় বসে? আর্থিক অবস্থার বিবরণীতে। কিন্তু এখানে আমরা লিখব 2024 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য। এই আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু আপনি সমাপ্ত বছরের জন্য লিখতে পারবেন না। আপনি যদি সমাপ্ত বছরের জন্য লিখেন তাহলে আপনার মার্কস কাটা যাবে ভাইয়া। ঠিক আছে, তো আমরা কি লিখব? আমি একটু লিখে দিই। যখন আপনি আর্থিক অবস্থার বিবরণীকে উপস্থাপন করবেন তখন প্রতিষ্ঠানের নাম দিবেন, তারিখ দিবেন, দিয়ে আপনি এখানে লিখবেন আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী কিন্তু আপনি সম্পূর্ণ করছেন না, এখানে করছেন, সম্পূর্ণ করছেন না, তো ব্র্যাকেটে লিখে দিতে পারেন আংশিক করছেন আপনি, তাই না? যেহেতু সম্পদ পাস করছেন না, আংশিক করছেন। দেখি লিখতে হবে যে সালের অঙ্ক 2024 সালের 31শে ডিসেম্বর, সমাপ্ত বছর লেখা যাবে না। আর্থিক অবস্থার বিবরণী একটি নির্দিষ্ট তারিখ বা সময়বিন্দুতে করা হয়। তাহলে 2024 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য এই কথাটা লিখতে হবে। হ্যাঁ, তারিখের জন্য এই কথাটা লিখতে হবে আপনাকে। ডান, এটা উপরে লিখতে হবে হেডিং এ। তাহলে লেখার পরে আমরা লিখে ফেলি। কি করব? এখানে বিবরণ, টাকা, টাকা, টাকা। তাহলে আমাকে বলেছে দায় ও মালিকানা সত্ত্ব দেখাও, তাই না? তাহলে আমরা সর্বপ্রথম কি দেখাবো? আমরা দায়টাকে দেখাই আগে। হ্যাঁ, তাহলে এখানে লিখি দায় সমূহ। আচ্ছা, কোন দায় দেখাবো আগে? দীর্ঘমেয়াদী দায় দেখাই। লিখবেন দীর্ঘমেয়াদী দায়। তো আমাদের এখানে একটাই দীর্ঘমেয়াদী দায় আছে, আমরা জানি ঋণ বা ঋণপত্র, বন্ড, ডিভেঞ্চার, এগুলোকে আমরা দীর্ঘমেয়াদী দায় বলি, তাই না ভাইয়া? তাহলে দেখেন সেটাই আছে আমাদের প্রশ্নে, অলরেডি আমরা দেখেছি। এই যে 10% ঋণপত্র কত টাকা? 3,50,000 টাকা। তো এটাকে উপস্থাপন করতে হবে 10% ঋণপত্র 3,50,000 টাকা। সরি, হয়ে গেল, আর কিছু নাই। এবার আমরা চলতি দায়ে চলে যাই। তো চলতি দায় কোনগুলো হয় আমরা নিশ্চয়ই জানি। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব একটি চলতি দায়, কত? 1,40,000 টাকা। তাহলে লিখে ফেলি প্রদেয় হিসাব। এরপরে আসি, দেখি আর কি আছে ভাইয়া। প্রারম্ভিক মজুদ, বেতন, ক্রয়, উৎপাদন মজুরি, অফিস পরিচালনা, রক্ষিত আয়, শেয়ার মূলধন, ঋণপত্র। এই যে দেখেন ভাই, একটা জিনিস মনে রাখতে হবে, ঋণপত্রের সুদ তো আমরা ধরেছি যেহেতু এটি ব্যয় হিসাব, কিন্তু ঋণপত্রের সুদ কি আমরা প্রদান করেছি? এখানে কি কোথাও লেখা আছে ঋণপত্রের সুদ নামে কোনো হিসাব? এখানে ঋণপত্রের সুদ নামে কোনো হিসাব লেখা নাই। দ্যাট মিনস ঋণপত্রের সুদটা আমরা প্রদান করিনি। প্রদান করিনি মানে কি? ঋণপত্রের সুদ একটি ব্যয় হিসাব যেটা আমরা এখনো প্রদান করিনি। যদি প্রদান করতাম এখানে ওই নামে একটা হিসাব লেখা থাকতো, সেই হিসাবটা এখানে লেখা নাই। দ্যাট মিনস এটি বকেয়া রয়েছে। তাহলে আমাদেরকে লিখতে হবে বকেয়া ঋণপত্রের সুদ। এটি একটি চলতি দায় হিসাব, বকেয়া ঋণপত্রের সুদ।
ঠিক আছে, বকেয়া ঋণপত্রের সুদ আমাদেরকে লিখতে হবে। কত টাকা ভাইয়া? এ পাশে আছে দেখেন কত টাকা বকেয়া ঋণপত্রের সুদ। এই যে ঋণপত্রের সুদ, এটা ব্যয় হিসাবে আমরা বিশদায়ী বিবরণীতে দেখাইছি। পরিশোধ যেহেতু করিনি, দ্যাট মিনস বকেয়া আছে 11,660 টাকা। তাহলে এটাকে আমাকে লিখতে হবে 11,660 চলতি দায়। এরপরে সাধারণ সঞ্চিত, দালান কোঠা, কলকবজা, আর কিছু নাই। তাহলে আমরা নেক্সট মুভ করি, দেখি কি আছে। সমাপনী মজুদ, এই যে দেখেন সমাপনী মজুদ তো চলতি সম্পদ। শেয়ার মূলধনের 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। আমরা জানি ঘোষণাকৃত লভ্যাংশ, এই ঘোষণাকৃত লভ্যাংশের কাজ দুই জায়গায় হয়, একটা সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস করতে হয়, আর আমি ঘোষণা করেছি এখনো যেহেতু সেটি প্রদান করিনি, দ্যাট মিনস এটি চলতি দায় হিসাবে যাবে, তাই না? তাহলে আমাদের ঘোষণাকৃত লভ্যাংশ 5%, তাই না? তাহলে এখানে লিখে ফেলি ঘোষণাকৃত লভ্যাংশের। লভ্যাংশ সবসময় ঘোষণা হয় কার উপরে? শেয়ার মূলধনের উপরে। তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ 5%। কিসের 5% ভাইয়া? শেয়ার মূলধনের 5%। এই যে আমাদের শেয়ার মূলধন কত টাকা? 18 লক্ষ টাকা। এই 18 লক্ষ টাকার 5%। তাহলে 18 লক্ষ টাকার 5% কত হয়? 90,000 টাকা হয়, তাই না ভাইয়া? তাহলে এখানে আমরা লিখে ফেলি 90,000 টাকা। ডান। আর কিছু আছে দেখি তো। আচ্ছা, নেট মুনাফা এত পার্সেন্ট হারে আয়কর প্রদেয়। আয়কর প্রদেয় বলেছে দিতে হবে, যেহেতু আমরা আয়কর এখানে ধরিনি সে কারণে আসছে না। আর আয়কর যদি আমরা ধরতাম তাহলে এটা যেহেতু প্রদেয় বলেছে এখনো দেয়নি কিন্তু দিতে হবে, দ্যাট মিনস এটি আমাদের কি হয়ে যেত? চলতি দায় হয়ে যেত। যদি আয়কর ধরতাম তাহলে এটাকে আয়কর প্রদেয়টাকে আমাদেরকে চলতি দায়ের ভেতরে দেখাতে হতো। যেহেতু আয়করটা আমরা প্রদান করিনি ক্ষতি হওয়ার ফলে, সে কারণে এটা আমাদের হিসাবভুক্ত হয়নি, চলতি দায়ের ভেতরেও দেখানো যাবে না। ওকে, অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাব ডান, অলিখিত বিক্রয় ডান, আর কিচ্ছু নাই। তাহলে আমাদের দায় পাশ হয়ে গেছে। তাহলে এটা যোগ করি, কত আসে? আমাদের 1,40,000 টাকা প্লাস 11,667 প্লাস 90,000 টাকা। তাহলে আসে কত আমাদের? 2,41,667। কত আসে? আমাদের মোট দায় পেয়ে যাব আমরা। প্লাস করি 3,50,000 টাকা, 5,91,667, 5,91,667। তাহলে এখানে আসে আমাদের 5,91,667। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মোট দায়। ঠিক আছে, তাহলে আমাদের মোট দায় হয়ে গেল। এবার আমাদের কি করতে বলেছে? দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব, মালিকানা সত্ত্ব মানে শেয়ার হোল্ডারদের সত্ত্ব। তাহলে আমরা এখন শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশটুকু করে ফেলি। তো শেয়ার হোল্ডারদের সত্ত্বে প্রথমে কি আসে বলেন তো? আমরা সকলে জানি এখানে শেয়ার মূলধন অংশ আসে। কি আসে? শেয়ার মূলধন অংশ আসে। তো শেয়ার মূলধনের মধ্যে প্রথমে কি দেখাতে হয়? অনুমোদিত মূলধন দেখাতে হয়, তাই না? আচ্ছা, অনুমোদিত মূলধন কোথায় দেয়া থাকে? প্রশ্নের প্রথমে দেয়া আছে দেখেন, এই যে আপেল লিমিটেডের অনুমোদিত মূলধন 24 লাখ টাকা। তো প্রতিটা কত করে? প্রতিটা শেয়ারের দাম 10 টাকা করে। তাহলে আমরা লিখবো প্রতিটি শেয়ার 10 টাকা করে। এই যে কতটি শেয়ার হয়? 24 লাখ টাকা, তাই না? 24 লাখ ভাগ 10, তাহলে 24 লাখ থেকে 10 বাদ দিলে কত? 2,40,000 শেয়ার, তাই না? শেয়ারের সংখ্যাটা আমাকে উল্লেখ করতে হবে ভাইয়া, হ্যাঁ, যে প্রতিটি 10 টাকা করে 2,40,000 শেয়ার 24 লাখ টাকা। অনুমোদিত মূলধনকে জাস্ট শো করতে হয়, এটার কোনো ক্যালকুলেশন হয় না। ওকে, মাস্ট শো করতে হবে আমাদেরকে। তাহলে প্রতিটি 10 টাকা করে 2,40,000 শেয়ার, এই কথাটা লিখতে হবে এখানে। কত হয়? 24 লাখ টাকা হয়। জাস্ট এটা দেখিয়ে আমাদেরকে কি করে দিতে হবে? সরি, এখানে দেখাবো ক্লোজ। ঠিক আছে, ডান। এবার আমরা ডুপ্লিকেট করে নিই, এটা এখানে চলে আসি, সেগুলো একটু মুছে ফেলি। তাহলে অনুমোদিত মূলধনের পরে আমাদেরকে কি লিখতে হবে? ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন, তাই না ভাইয়া? তাহলে এখন আমাকে লিখতে হবে ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন।
তাহলে আমরা চলে যাই এখানে, ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। ঠিক আছে, এটা আমাদের কোনটা? এটা হচ্ছে আমাদের যে শেয়ার মূলধনটা দেয়া আছে, প্রতিটি 10 টাকা করে 1,80,000 শেয়ার, এটাই লিখতে হবে। তাহলে কত টাকা হয় ভাইয়া? 18 লক্ষ টাকা হয়। এটাকে কিন্তু ক্লোজ করা যাবে না, এর সাথে প্লাস মাইনাস আমাকে করতে হবে, এটাই আমাদের কোম্পানির আসল শেয়ার মূলধন। তাহলে মূলধন অংশের পরে আমাদেরকে কি লিখতে হবে? সঞ্চিতি ও উদ্বৃত্ত। আমি বারবার বলছি, সঞ্চিতি উদ্বৃত্তর ভেতরে কোন কোন দফাগুলো আসে? সাধারণ সঞ্চিতি আসবে, লভ্যাংশ সমতাকরণ তহবিল আসবে, শেয়ার অধিহার আসবে, সংরক্ষিত আয়ের জের আসবে, তাই না? তাহলে এগুলোর ভেতর আমরা দেখি তো প্রশ্নে কিছু আছে কিনা আমাদের। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে কিছু আছে কিনা, সংরক্ষিত আয় আছে, তাই না? তার মানে সংরক্ষিত আয় যেহেতু আছে, এই সংরক্ষিত আয় তো এটা প্রারম্ভিক জের, এর সাথে ওই যে আয়কর টাইকর প্লাস মাইনাস করে যা আছে সমাপনী জেরটা আমাদেরকে লিখতে হয়, তাহলে ওই কাজটা আমাদেরকে করতে হবে। তার আগে দেখি সাধারণ সঞ্চিতি আছে, এই কাজটা আমরা করে নিই। কত আছে? 2 লাখ টাকা আছে। তাহলে সাধারণ সঞ্চিতি আমরা এখানে বসাবো কত টাকা? 2 লাখ টাকা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের সংরক্ষিত আয় আছে, সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের দেয়া আছে, তাহলে আমাদেরকে এখানে নোট দিতে হবে, রাফ করতে হবে। নোট করে আমাদেরকে সংরক্ষিত আয়ের সমাপনী জেরটা বের করে নিতে হবে। তাহলে আমরা লিখি সংরক্ষিত আয়ের প্রারম্ভিক যে জেরটা দেয়া আছে 1,124, প্রারম্ভিক জের তো আসে না, আসে হচ্ছে সমাপনী জেরটা। তাহলে প্রারম্ভিক জের আছে কত আমাদের? 1,40,000 টাকা, তাই না? হ্যাঁ, 1,40,000 টাকা। তাহলে এই 1,40,000 টাকা থেকে আমাদের আয়কর সঞ্চিতি যদি রেওয়া মিলে থাকে প্লাস মাইনাস করতে হয়, তো আমাদের রেওয়া মিলে আয়কর সঞ্চিতি নাই। লভ্যাংশ প্রদান যদি থাকে মাইনাস করতে হয়, লভ্যাংশ প্রদান কি এখানে আছে? সেটাও নাই। সঞ্চিতি তহবিলে স্থানান্তর, এই জিনিসগুলো কি আছে? এটাও নাই। তাহলে আছে কি আমাদের? ভাইয়া একটা জিনিসই আছে, সেটা হচ্ছে এই যে লভ্যাংশ ঘোষণা করতে হবে। ঘোষণাকৃত লভ্যাংশ হলে সেটা শেয়ার মূলধন থেকে, ঘোষণাকৃত লভ্যাংশ থাকলে সেটা সংরক্ষিত আয় থেকে মাইনাস করতে হবে। তাহলে আমাদের সংরক্ষিত আয় থেকে একটা জিনিসই জাস্ট খালি আছে আমাদের, সেটা হচ্ছে ঘোষণাকৃত লভ্যাংশ। তো ঘোষণাকৃত লভ্যাংশ কত হবে সেটা অলরেডি আমরা বের করেছি না? শেয়ার মূলধন 18 লাখ টাকা, এটার উপরে 5% করলে কত হয়? 90,000 টাকা। তাহলে আমরা যদি করি তাহলে সংরক্ষিত আয়ের সমাপনী জেরটা কত আসে দেখি। সংরক্ষিত আয় জের, এটাকে আমরা সমাপনী জের বলবো। তাহলে 1,40,000 থেকে 90 বাদ দিলে কত থাকে? 50,000 টাকা থাকে, তাই না ভাইয়া? তাহলে এই 50,000 টাকায় আমাদের আসবে। ও আচ্ছা, সরি, আচ্ছা এটা গেল না, একটু মিস্টেক হয়েছে ভাইয়া, এটা তো গেল, কিন্তু সংরক্ষিত আয় থেকে আমাদের কি চলতি বছরে লাভ অথবা লস হইলে সেটা আসে না? তাহলে আমরা কি করব? সংরক্ষিত আয় থেকে এট ফার্স্ট আমাকে বাদ দিতে হবে, এই প্রশ্নে তো আমার ক্ষতি হয়েছে, তাই না? তাহলে আমাকে বাদ দিতে হবে নিট ক্ষতি কি, তাই না? আমরা কি শিখেছিলাম সংরক্ষিত আয় বিবরণীতে? সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের প্লাস চলতি বছরের মুনাফা, প্লাস যদি চলতি বছরের মুনাফা হয় তাহলে ক্ষতি হলে সেটা মাইনাস করব। তাহলে এখানে নিট ক্ষতি, আমাদের প্রশ্নে তো ক্ষতি হয়েছে, রাইট? দেখি আমাদের প্রশ্নে ক্ষতি হয়েছে না ভাইয়া? ক্ষতি হয়েছে আমাদের প্রশ্নে, দেখেন এই যে আমাদের কি হইলো, আমাদের ক্ষতি হয়েছে কত টাকা? নিট ক্ষতি 43,542 টাকা আমাদের ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হলে কি করতে হয়? ক্ষতি হলে মাইনাস করতে হয়, তাই না? 43,542 টাকা হইলো। এবার ঘোষণাকৃত লভ্যাংশকে মাইনাস করতে হবে, করার পরে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে সংরক্ষিত আয়ের জের, রাইট? ভুলে গেছিলাম। ঠিক আছে, এরকম ভুল কিন্তু করা যাবে না, আমার মতো করলে সব শেষ। 1,40,000 টাকা, এখান থেকে ক্ষতি হয়েছে 43,542 টাকা, এখান থেকে আবার আমরা মাইনাস করব কত? 90,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের থাকে কত? 6,458 টাকা। কত থাকে? 6,458 টাকা থাকে। ঠিক আছে, তাহলে 6,458 টাকায় আমাদের সংরক্ষিত আয়ের সমাপনী জের, যেটাকে আমরা কোথায় লিখব? এখানে লিখব। সংরক্ষিত আয় কত টাকা? 6,458 টাকা।
ভাই এটা কই থেকে পেলেন আপনি? এটা নোট থেকে পেয়েছেন, ঠিক আছে? এটা নোটে লিখে দিবেন যে নোট, স্যাররা দেখে নিবে যে নোটে আমি কি করে বের করেছি। তাহলে এটা করলে থাকে কত এখানে? 2,06,458 টাকা। এবার এটার সাথে আমরা শেয়ার মূলধনটাকে যোগ করি, তাহলে কত থাকবে? 20,06,458 টাকা হইল। এটা হচ্ছে আমাদের মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব। তাই না? আচ্ছা, তাহলে এটার সাথে এখন আমাদের মোট দায়টাকে যোগ করে দিতে হবে। দায় ছিল কত? 5,91,667। তাহলে 5,91,667 প্লাস 20,06,458 কত হয়? 25,98,125। এটাই আমাদের হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব যাই বলেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন সিলেট বোর্ড 25-এর এই ম্যাথটা একটু আমাদেরকে ভালো করে দেখতে হবে। তো আমরা নেক্সট ম্যাথে দেখবো আর কি ম্যাথ সলভ করা যায়। সবাই ভালো থাকেন, শেষ করলাম, আল্লাহ হাফেজ।